রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিস্ট্যান্স মোডে যারা হিস্ট্রিতে সেমিস্টার 1-এ পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে আজকে আমি সিসি 1.1 পেপারের ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি। আজকের এখানে আমি প্রত্যেকটা ইউনিট থেকে মাত্র কয়েকটি প্রশ্ন হাতে গোনা তোমাদের কাছে রাখতে চাইব, যেগুলো থেকে তোমরা ফাইনাল এক্সামিনেশনে ডেফিনেটলি উপকৃত হবে বলে আশা রাখছি। তো ফার্স্ট ইউনিটের যে প্রশ্নটি খুব বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো ডেসক্রাইব দ্য ইন্ট্রোডাকশন অফ কলোনিয়াল রুল ইন বেঙ্গল ইন দ্য 18th সেঞ্চুরি। অর্থাৎ অষ্টাদশ শতকে বাংলাতে কিভাবে ঔপনিবেশিক শাসন ব্যবস্থার যে সূচনা ঘটেছিল তার উপর একটি নিবন্ধ লেখো। নাম্বার 2, ডিসকাস দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ইউটিলিটারিয়ানস ইন 19th সেঞ্চুরি বেঙ্গল। ঊনবিংশ শতকে বাংলায় ইউটিলিটারিয়ানসদের যে অ্যাক্টিভিটি, উপযোগবাদীদের যে কর্মকাণ্ড, সেটির উপর একটি নিবন্ধ লেখো। নাম্বার 3 যেটি ইম্পর্টেন্ট সেটি হলো হাউ ডিড দ্য ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান ক্রিটিসাইজ দ্য কলোনিয়াল ইকোনমি ইন দ্য 19th সেঞ্চুরি বেঙ্গল। ঊনবিংশ শতকের বাংলার যে অর্থনীতি, সেই অর্থনীতিকে কিভাবে সমালোচনা করেছেন এখানকার জাতীয়তাবাদী ঐতিহাসিকরা, সেটির উপরে কিন্তু একটি নোট তোমাদের তৈরি হয়ে নিতে হবে। ইউনিট 1-এর শেষ যে প্রশ্নটি ইম্পর্টেন্ট বলে আমি মনে করেছি সেটি হলো ইন হোয়াট ওয়েজ ডিড অমলেশ ত্রিপাঠী রিপ্রেজেন্ট বিদ্যাসাগর অ্যাজ এ ট্র্যাডিশনাল মডার্নাইজার। একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম আমি বললাম অমলেশ ত্রিপাঠী। তিনি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূল্যায়ন করতে গিয়ে বলেছিলেন কোট আনকোট ট্র্যাডিশনাল মডার্নাইজার। অর্থাৎ তিনি আধুনিকতাবাদী, আবার সেই আধুনিকতাবাদের মধ্যেও ঐতিহ্যমণ্ডিত ব্যাপারটা কিন্তু ভালো রকমই রয়ে গেছে। তো সেই ব্যাপারটা, সেই আর্গুমেন্টটা দিয়ে বিদ্যাসাগরকে তিনি যে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলছেন, এই অ্যাসপেক্টে কিন্তু পুরো আনসারটার মূল্যায়ন করতে হবে। এই ইউনিট 1 থেকে যে 4টি প্রশ্ন আমি শেয়ার করলাম তোমরা খুব ভালো করে দেখে নিও। আমি অত্যন্ত আশাবাদী এই 4টি থেকে তোমরা কিন্তু অবশ্যই জানা পাবে। সো ইউনিট 2 থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সিসি 1.1 পেপারে, সেগুলো এখন বলতে চলেছি। ফার্স্ট প্রশ্ন, ব্রিফলি অ্যানালাইজ দ্য প্রসেস অফ আরবানাইজেশন অফ ক্যালকাটা। প্রত্যেকে আমরা জানি যে কলকাতা যে শহর, সেটা কিন্তু একদিনে এই শহরের এত চাকচিক্যপনা কোনোদিনই ছিল না। কোনো একটা সময় আমরা যেটা দীর্ঘ সময় ধরে ইতিহাসের পাতা থেকে জেনে এসেছি, কলকাতা, গোবিন্দপুর, সুতানুটি, এই 3টি ছোট্ট গ্রাম নিয়ে একটা সময় ছিল কলকাতা। কিন্তু পরবর্তীকালে ব্রিটিশদের অ্যাক্টিভিটি এবং আরও XYZ ফ্যাক্টর, যেগুলো সংযুক্ত হতে 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 আজকের এই মহানগরী কলকাতার কিন্তু যে এক্সিস্টেন্স আমরা লক্ষ্য করি। তো সেই কলকাতা মহানগরীর যে কলকাতা হয়ে ওঠার যে কাহন, সেই যে বিবর্তন, সেই পুরো ব্যাপারটা কিন্তু এই আনসারের মধ্যে তোমাদের তৈরি হতে হবে। নাম্বার 2 যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হলো রাইট অ্যান এসে অন দ্য নিউ আরবান ফোক কালচার। রাইট অ্যান এসে অন দ্য নিউ আরবান ফোক কালচার ইন 19th সেঞ্চুরি ক্যালকাটা। ঊনবিংশ শতকের যে কলকাতা, সেখানে যে শহুরে লোক সংস্কৃতি, তার যে চালচিত্র, তার যে হাল হাকিকাত, সেটির উপরে একটি নোট তোমাদের তৈরি হতে হবে। এটি কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, তাই এটি তোমরা তৈরি করে ফেলো। ইউনিট 2-এর যে থার্ড ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটি হলো রাইট আ নোট অন দ্য এমার্জেন্স অফ ভদ্রলোক ইন 19th সেঞ্চুরি ক্যালকাটা। ঊনবিংশ শতকে কলকাতাতে ভদ্রলোকেদের যে উদ্ভব কিভাবে হয়েছিল, সেই বিষয়টার উপর কিন্তু ফোকাস করে একটি নোট তোমাদের তৈরি হতে হবে। সেটি ইউনিট 2-তে আছে। ইউনিট 2-এর শেষ যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হলো রাইট আ নোট অন এডুকেশন সিস্টেম ডিউরিং কলোনিয়াল বেঙ্গল। এখানে কিন্তু বলতে পারে ইলাস্ট্রেট ইউর আনসার উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিজিনাস এডুকেশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়েস্টার্ন এডুকেশন। অর্থাৎ ঊনবিংশ শতকে যে ঔপনিবেশিক বাংলার যে শিক্ষার চালচিত্র, শিক্ষার হাল হাকিকাত বা শিক্ষা ব্যবস্থাপনা কেমন ছিল, সেক্ষেত্রে কোনো একটা বিষয় বা দুটো বিষয়ের উপর ফোকাস করেই আনসারটা তোমাদের লিখতে হতে পারে। একটা হচ্ছে দেশীয় শিক্ষা ব্যবস্থাপনা বা পাশ্চাত্য শিক্ষার প্রসারের বিশেষ উল্লেখ করে এই পুরো আনসারটা কিন্তু তোমাদের তৈরি হতে হবে। এটা কিন্তু ফাইনালে আসার একটা পসিবিলিটি রয়েছে। সো ইউনিট 1 থেকে 4টি প্রশ্ন শেয়ার করলাম, অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিট 2 থেকে 4টি প্রশ্ন শেয়ার করলাম সিসি 1.1 পেপারের। এগুলো কিন্তু খুব ভালো করে দেখে নিও। এখন আমি যেটাতে আসবো ইউনিট 3।
ইউনিট 3 এর প্রথম যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হলো গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য হিস্টোরিওগ্রাফি অফ দ্য ব্রাহ্ম মুভমেন্ট ইন 19th সেঞ্চুরি বেঙ্গল। ঊনবিংশ শতকে বাংলাতে যে ব্রাহ্ম মুভমেন্ট আমরা দেখেছিলাম, যেটি শুরু করেছিলেন আমাদের রাজা রামমোহন রায়, পরবর্তীকালে আরও অনেকের হাত ধরে এই আন্দোলন প্রসারিত হয়েছে, কেশবচন্দ্র সেন থেকে শুরু করে আরও XYZ ছিলেন। তো এই যে থ্রু আউট যে পুরো ব্রাহ্ম মুভমেন্টের যে ইতিহাস চর্চা, হিস্টোরিওগ্রাফি অফ দ্য ব্রাহ্ম মুভমেন্ট, তার আদ্যপান্ত, তার চালচিত্র, বিভিন্ন দিক নিয়ে যে ঐতিহাসিক আলাপ আলোচনা রয়েছে, সেটির উপর একটা কিন্তু নোট তোমাদের তৈরি হতে হবে। ইউনিট 3 এর দ্বিতীয় যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হলো ডিসকাস দ্য রোল অফ প্রেস ইন দ্য গ্রোথ অফ কলোনিয়াল discuss the role of press in the growth of national consciousness in 19th century Bengal। ঊনবিংশ শতকে বাংলার যে জাতীয়তাবাদী চেতনার বিকাশে বা উদ্ভবে বিভিন্ন যে সংবাদপত্র পত্রিকাগুলোর যে ভূমিকা আলোচনা করো, বা ঊনবিংশ শতকে বাংলায় জাতীয়তাবাদের বার্তাবাহক হিসাবে সংবাদপত্রের যে অবদান, কর্মকাণ্ড বা তাদের যে ভূমিকা, সেটির উপরে কিন্তু একটি প্রশ্ন তোমাদের তৈরি হয়ে নিতে হবে। ইউনিট 3 থেকে তৃতীয় যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো ইভ্যালুয়েট রাজা রামমোহন রায় অ্যাজ এ মডার্ন রিফর্মার। একজন আধুনিকতাবাদী রূপে বা আধুনিক সংস্কারক রূপে রাজা রামমোহন রায়ের অবদানের বিভিন্ন দিক আলোচনা করো, বা তার যখন তুমি অবদানের মূল্যায়ন করবে সেখানে কিন্তু এই প্রশ্নটা শুধু সিম্পল ইভ্যালুয়েট না বলে ক্রিটিক্যালি ডিসকাস এভাবেও কিন্তু দিতে পারে। অর্থাৎ রাজা রামমোহন রায় আধুনিকতাবাদী রূপে তিনি যে অবদানের সাক্ষ্য রেখেছিলেন সেটি তো দেখাতে হবে, সঙ্গে একটু সমালোচনার পার্টও থাকবে এখানে। পরের প্রশ্নটা ইভ্যালুয়েট ডিরোজিও অ্যাজ এ মডার্ন রিফর্মার। আমরা প্রত্যেকে জানি নব্যবঙ্গ আন্দোলনের যিনি প্রাণ পুরুষ তিনি হলেন আর কেউ নয়, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। সেই ডিরোজিওর অবদানের বিশেষ উল্লেখ করেও একটি প্রশ্ন কিন্তু হয়। তাই ইউনিট 3 থেকেও আমি কিন্তু মাত্র 4টি প্রশ্ন তোমাদের কাছে শেয়ার করে রাখলাম, প্রত্যেকে ভালো করে দেখে রেখো। আমি অত্যন্ত আশাবাদী এগুলোর মধ্যে থেকে একটি না একটি প্রশ্ন তোমরা অবশ্যই জানা পাবে। ইউনিট 4 থেকে একইভাবে আমি 4টি প্রশ্নই শেয়ার করব ফাইনাল এক্সামিনেশনের জন্য। প্রথম যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হলো হাউ ডিড দ্য ওম্যান অর্গানাইজেশন হেল্প টু ফস্টার আ নিউ কনসাসনেস অ্যামং। অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো যে 19th সেঞ্চুরি, যেটা বাংলার নবজাগরণের একটি পর্যায় নামে পরিচিত হয়ে আছে, সেই সময় নানান পরিবর্তন এসেছে। শিক্ষা দীক্ষা থেকে শুরু করে নবজাগরণের নানান ইতিবাচক দিক আমরা দেখেছি। সেই সময় কিন্তু বিভিন্ন নারী সংগঠনের আত্মপ্রকাশও দেখি। এই সমস্ত ওম্যান্স অর্গানাইজেশনগুলো, সেগুলো মেয়েদের মধ্যে কিভাবে চেতনার স্তরকে অন্য মাত্রা দিয়েছিল, মেয়েদেরকে সজাগ করে তোলার ক্ষেত্রে কিভাবে একটা অন্য ভূমিকা পালন করেছিল, এবং বলতে গেলে এই সমস্ত নারী সংগঠনগুলো কিভাবে নারী সমাজকে একটা অন্য মাত্রায় উপনীত করেছিল। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল তোমাদের দিলে বুঝতে পারবে। ব্রাহ্মিকা সভা বলে কিন্তু একটা অর্গানাইজেশন ছিল, এবং আরও অনেক অর্গানাইজেশন সেই সময়ে এমার্জ করতে আমরা দেখি, যারা কিন্তু শুধু মেয়েদের লেখাপড়া শেখার কথা বলছিল না, তাদেরকে কারিগরি শিক্ষার কথাও বলছিল, যাতে এডুকেশনটাকে অ্যাপ্লাইড তারা করার মধ্যে দিয়ে তারা যাতে রুজি রোজগার কেন্দ্রিক কিছু শিক্ষা ব্যবস্থা মধ্যে ইনক্লুড করতে পারে, সেই ব্যাপার স্যাপারগুলো কিন্তু সেখানে আমরা প্রত্যক্ষ করি। সুতরাং এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বললাম সেগুলো একটু ভালো করে দেখে নিও। 2 নম্বর যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হলো ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য ফরাজি মুভমেন্ট, আর এর একটা পার্ট কোয়েশ্চেন আছে, হোয়াই ডিড ইট ফেল। ফরাজি যে আন্দোলন বাংলাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্দোলন, এবং তার যে ক্যারেক্টারিস্টিক বা তার চরিত্র বৈশিষ্ট্য যখন আলোচনা করতে বলবে মাথায় রাখতে হবে, প্রথম দিকে এটি একটি রিলিজিয়াস মুভমেন্ট বলে শুরু হলেও পরবর্তীকালে কিন্তু তার ক্যারেক্টার বদল আমরা লক্ষ্য করেছিলাম। তার কারণ একটা পর্যায়ের পর কিন্তু এই আন্দোলনটা শোষণের বিরুদ্ধে পরিচালিত হতে শুরু করেছিল। একটি পর্যায়ের পর সেটা ধর্মীয় চরিত্র থাকলেও সেটি কিন্তু ঔপনিবেশিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে পরিচালিত হতে শুরু করেছিল। সুতরাং এই যে ডিফারেন্ট টাইপ অফ যে ক্যারেক্টার ছিল সেটি এখানে আলোচনা করতে হবে। আর তার পার্ট কোয়েশনে যেটা দেওয়া আছে, হোয়াই ডিড ইট ফেল, কেন ব্যর্থ হয়েছিল, সেটিও কিন্তু ছোট্ট করে পার্টলি এখানে কিন্তু তৈরি হয়ে রাখতে হবে। ইউনিট 4-এর যে থার্ড কোয়েশ্চেন যেটি ইম্পর্টেন্ট সেটি হলো হাউ ডিড দ্য রিফর্মস মুভমেন্ট অফ 19th সেঞ্চুরি হেল্প ইন দ্য এমার্জেন্স অফ ভদ্রমহিলা। ঊনবিংশ শতকে একের পর এক সংস্কারবাদী আন্দোলন ঘটেছে বাংলাতে। ইয়াং বেঙ্গল মুভমেন্ট, ব্রাহ্ম আন্দোলন, এবং একের পর এক সেকেন্ড হাফ অফ 19th সেঞ্চুরিতেও একের পর এক আন্দোলন, বিভিন্ন সংস্কারবাদী
ব্যক্তিবর্গের অবদান দেখেছি, তার পরিপ্রেক্ষিতে যে ভদ্র মহিলাদের যে উদ্ভব বা আবির্ভাব কীভাবে সম্ভব হয়েছিল সেটির উপরে কিন্তু ফোকাস করে একটি আনসার তোমরা তৈরি হয়ে নেবে। শেষ যে প্রশ্নটি দিয়ে আমি আজকের ইউনিট 4-এর শেষ প্রশ্নটা শেষ করব সেটি হলো, ডু ইউ থিঙ্ক দ্যাট ব্রাহ্ম মুভমেন্ট ওয়াজ আরবান অ্যান্ড এলিটিস্ট ইন নেচার? গিভ রিজন ফর ইউর অ্যান্সার। তুমি কি মনে করো ব্রাহ্ম আন্দোলন কেবলমাত্র শহুরে অগ্রণী শ্রেণীর আন্দোলন ছিল? এবং তুমি তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। দেখো, আমরা প্রত্যেকে জানি ব্রাহ্ম আন্দোলনটা এটা শুরুর দিকে একরকম ছিল এবং শেষের দিকে কিন্তু আরেক রকম মাত্রা পেয়ে যায়, বিশেষ করে কেশবচন্দ্র সেনের সময়কালে। রাজা রামমোহন রায়ের সময় যে মাত্রায় ছিল সেটা সেকেন্ড হাফ অফ 19th সেঞ্চুরিতে গিয়ে তার মাত্রাটা বদলে যায়। তো একদম স্ট্রেট কাট বলা হচ্ছে, এটা কি কোনো শহুরে অগ্রণী শ্রেণীর আন্দোলন ছিল, মানে শহুরে অগ্রণী শ্রেণীর মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল, নাকি এটা মাস স্কেলে ছড়িয়েছিল, ব্যাপক সংখ্যক জনগণের মধ্যে ছড়িয়েছিল, শহরে নাকি গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছিল, তার উপর ফোকাস করে একটি আলোচনা তোমাদের এখানে করতে হবে। তোমার উত্তরের সপক্ষে যুক্তি এখানে দিতে হবে। এই হলো সিসি 1.1 পেপারের 4টি ইউনিট থেকে যা যা ইম্পর্টেন্ট তোমাদের কাছে রাখলাম। একটা কথা দিয়ে আমি শেষ করতে চাইবো, সেটি হলো, আমি বিগত প্রত্যেক বছরই আমি দেখছি যে ইউনিভার্সিটি যখন কোয়েশ্চেন করছেন 4টি ইউনিটে কিন্তু এই কোয়েশ্চেন পেপারটা সেট করা হয়, কিন্তু আমি দেখেছি সিলেবাসে কোনো একটি ইউনিটে কোনো একটি কন্টেন্ট আছে। সুতরাং ইউনিভার্সিটির নর্মস অনুযায়ী ওই পার্টিকুলার ইউনিটে ওই প্রশ্নটি হওয়া উচিত, কিন্তু এমন ঘটনা ঘটেছে যে ধরো ইউনিট 1-এ একটি কন্টেন্ট আছে, সেই প্রশ্নটা চলে এলো ইউনিট 3-তে, বা ইউনিট 2-তে একটা কোনো কন্টেন্ট আছে সেটা চলে এলো ইউনিট 1-এ। এমন ঘটনা আমি দেখেছি। সুতরাং তোমাদেরকে আমি ইউনিট ধরে ধরে 4টে ইউনিট থেকে 4টে করে প্রশ্ন শেয়ার করলাম। আমি ডেফিনেট শিওর প্রত্যেকটা থেকে তোমরা অতি অবশ্যই কিছু না কিছু কমন পেয়ে যাবে, কিন্তু মানসিকভাবেও কিন্তু এটা প্রস্তুত থাকবে যে কোনো একটি ইউনিটের প্রশ্ন কিন্তু ঘুরে আরেকটা ইউনিটের মধ্যে চলে আসতেই পারে ইউনিভার্সিটি যখন কোয়েশ্চেন সেট করবে। তার কারণ এমনও ঘটনা আমি দেখছি সিলেবাসের মধ্যে সেম কন্টেন্ট দুটো আলাদা আলাদা ইউনিটের মধ্যে ঢুকে আছে। সুতরাং প্রত্যেকটা বিষয় কিন্তু খুব ঠান্ডা মস্তিষ্কে ধীর স্থিরভাবে তৈরি হও, প্রস্তুত হও, ফাইনাল প্রিপারেশনটা নিতে থাকো, এবং তোমাদের চলার পথে যদি এই ফাইনাল সাজেশনটি তোমাদের কিছুটা হলেও উপকারে আসে, আমি বুঝবো আমার এই ছোট্ট ক্লাসটি সার্থক। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বেস্ট অফ লাক। ক্লাসটি শেষ করলাম।